আচ্ছা, এই যে অংশটা পড়াচ্ছিলাম যেখানে আমি বলছিলাম যে আহ ব্রাহ্মী লিপি, এবং তারপরে আমি বললাম যে খরষ্ঠী লিপি, ঠিক আছে। তারপরে যেটা আমি বলছি যে ভীষণভাবে একটু সমস্যা হচ্ছিল তো নেটের, ওই জন্য বলতে পারলাম না। আচ্ছা, যাই হোক, তারপরে তো ব্রাহ্মী লিপি এবং খরষ্ঠী লিপির পরে যেটা আমরা দেখব, যে যেটা হচ্ছে, এটাকে যদি আমরা একটু সংক্ষেপ করি, যেখানে একটা মূল বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আইপিএ। আইপিএটা খুব গুরুত্বপূর্ণ। আইপিএটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আইপিএর ফুল ফর্মটা পরীক্ষায় আসে, আমি দিয়ে দিয়েছি আইপিএ এর নোটটা, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, ঠিক আছে, আইপিএ। যার উদ্দেশ্যে, এর উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে শব্দের সঠিক উচ্চারণ শেখানো, যে সমস্ত শব্দগুলোর পূর্বে কোনো লিখিত রূপ নেই সেগুলোকে আবার পুনরায় লেখা, বা সেগুলোর লিপি উদ্ধার করা, লিপি থেকে তার বর্ণটাকে উদ্ধার করা, তারপর যে কোনো বিদেশি ভাষা থেকে ভারতীয় ভাষায়, বা কোনো অচেনা ভাষা থেকে যে চেনা ভাষায় যে ধ্বনিগুলোর যে কি বলবো, লিপির যে রূপান্তর, এগুলো করতে গেলে কিন্তু এই আইপিএটার ব্যবহার, আইপিএটা কাজে লাগবে, ঠিক আছে। তারপরে আসছি যেটা হচ্ছে যে বললাম যে ব্রাহ্মী এবং খরষ্ঠী, যেখান থেকে ভারতীয় ভাষা, এবং ব্রাহ্মী থেকে এসেছে বাংলা ভাষা, ব্রাহ্মী থেকে এসেছে বাংলা ভাষা। আচ্ছা, এবার এই যে বাংলা ভাষাটা এসছে ব্রাহ্মী থেকে, সেখানে একটা আমাদের ছকের প্রয়োজন হয় বুঝতে। কিভাবে ছকের প্রয়োজন হয় না, এখানে যেটা আমরা দেখব যে একটা হলো যে প্রথমত ব্রাহ্মী লিপি, এখানে যেটা বলা হয় এই লিপিটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ব্রাহ্মী লিপি, যেখান থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, ঠিক আছে। কিভাবে বাংলা ভাষার জন্ম হয়েছে, বাংলা ভাষার জন্মটা এখান থেকে কিভাবে হলো, একটা হচ্ছে ব্রাহ্মী লিপিকে তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হলো উত্তর ভারতীয়, একটা হচ্ছে দক্ষিণ ভারতীয়, আর একটা হচ্ছে বহির ভারতীয়। বহির ভারতীয়, ঠিক আছে। এবার এই যে উত্তর ভারতীয় অংশ, যেখান থেকে জন্ম নিচ্ছে গুপ্ত লিপি, যেখান থেকে জন্ম নিচ্ছে গুপ্ত লিপি, এই গুপ্ত লিপির আবার দুটো ভাগ, একটা হচ্ছে পূর্বী, একটা হচ্ছে পশ্চিমা। আমি আগেই বলেছি পূর্ব যে শাখাটা ছিল, সেই পূর্ব শাখাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা পূর্ব, একটা হচ্ছে পশ্চিমা। এই পশ্চিমা থেকে জন্ম নিয়েছে যেটা হচ্ছে যে, যেটাকে বলা হচ্ছে সিদ্ধ মাতৃকা বা কুটিল লিপি, এই পশ্চিমা অংশটা থেকে জন্ম নিয়েছে কুটিল লিপি। এর আরেকটা নাম হয় সিদ্ধ মাতৃকা। আর হচ্ছে এই সিদ্ধ মাতৃকা থেকে জন্ম নিয়েছে বাংলা আর দেবনাগরী, এখান থেকেই জন্ম নিচ্ছে বাংলা আর দেবনাগরী, এখান থেকে জন্ম নিচ্ছে বাংলা আর দেবনাগরী। আর দক্ষিণ ভারতীয় থেকে তামিল, তারপর তেলেগু, এগুলো জন্ম নিচ্ছে। আর বহির ভারতীয় থেকে জন্ম নিচ্ছে বর্মী, বর্মী, তারপর হচ্ছে কোরীয়, মানে এশিয়ান কান্ট্রি যারা যারা রয়েছে, যেমন হচ্ছে ওই সিংহলি, শ্রীলঙ্কার ভাষা, তারপর জবদ্বীপ অঞ্চলের যেটা হচ্ছে যে জবদ্বীপী,
এই অঞ্চলগুলো হচ্ছে বহির্ভারতীয় থেকে জন্ম নিয়েছে। তাহলে এইভাবে আমরা পেলাম বাংলা ভাষা। আমাদের তো দরকার ছিল বাংলা ভাষার, বাংলা লিপির কিভাবে জন্ম হচ্ছে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এছাড়া কি হয়, এছাড়া যেটা বলা হয়, এই কুটিল লিপি থেকে বাংলা লিপির জন্ম হয়েছে। বাংলা লিপির জন্ম বলা হয় যে প্রথমত নারায়ণ পাল, তার নবম শতাব্দীতে, তার সময়কালে। আর মহিপাল, যেটা হচ্ছে বানগড় যে দান লিপি, তার সময়কালে 1100 শতক যেটাকে বলা হয়, একাদশ শতকে আর কি, ঠিক আছে। তো সেই শতকটা, তাহলে একটা হচ্ছে নারায়ণ পাল, যার সময়কাল ছিল নবম শতক, নবম শতাব্দী। আর একাদশে হচ্ছে মহিপাল, পাল সাম্রাজ্য, মহিপাল, যার শিলালিপির নাম হচ্ছে বানগড়, একাদশ। একাদশ শতাব্দীতে বানগড় শিলালিপি, যেটা মহিপালের শিলালিপি, সেখান থেকে বাংলা শিলালিপির জন্ম হচ্ছে। তারপরে হচ্ছে লক্ষণ সেনের আমল, সেন বংশ। আর একদম শেষে গিয়ে বলবো যে প্রথম বাংলা লিপিতে মুদ্রিত প্রথম গ্রন্থ হচ্ছে হ্যালহেড। প্রথম বাংলা লিপিতে যে গ্রন্থ, প্রথম বাংলা লিপিতে যে গ্রন্থ তৈরি করলেন, হ্যালহেড, ঠিক আছে। হ্যালহেড, যিনি বাংলা লিপিতে মুদ্রিত মুদ্রিত গ্রন্থ, নাম কি ছিল? প্রথম মুদ্রিত গ্রন্থ, ঠিক আছে, নাম ছিল আ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা অক্ষরের ছাঁচ তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার। বাংলা অক্ষরের ছাঁচ তৈরি করেছিলেন, অক্ষরের ছাঁচ তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার। বাংলা অক্ষরের ছাঁচ তৈরি করেন পঞ্চানন কর্মকার। এইটুকু আমাদের জানলেই চলবে, ঠিক আছে। পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যাদের ক্ষেত্রে প্রথম ওই মুদ্রণ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তৈরি করে থাকে, ঠিক আছে। কিন্তু প্রথম ছাঁচ তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার, এবং তাকে সাহায্য করেছিলেন চার্লস উইলকিন্স, যিনি গীতার প্রথম, যিনি কি বলবো, ইংরাজি অনুবাদ করেছিলেন। সেই চার্লস উইলকিন্স প্রথমবার তিনি ওই পঞ্চানন কর্মকারকে সাহায্য করেছিলেন। বিজয় সেন পর্যন্ত এ, খ, ইঙ, ত, ম, র, ল, এই সমস্ত বর্ণগুলো তিনি তার কি বলবো, এই বর্ণগুলো তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে। এগুলো গুরুত্বপূর্ণ। ব্যাস, এটা হলো তাহলে আমাদের টোটাল লিপির ইতিহাস। টোটাল হচ্ছে লিপির ইতিহাস। আর এখানে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমি বললাম আইপিএ, আইপিএর আইপিএরটা ভালো করে দেখবে। ব্রাহ্মীর এটা বলেছি। আর হচ্ছে খরষ্টি, যেগুলো বলেছি যে ব্রাহ্মী থেকে কিভাবে এসেছে, অন্যান্য ভাষাগুলো কিভাবে এসেছে, কুটিল ভাষা কেন ব্রাহ্মীকে বলা হয়ে থাকে, কুটিল ভাষা কোন ভাষাকে বলা হয়, সেটা গুরুত্বপূর্ণ। ব্যাস, এখানে আমাদের লিপিটা শেষ। এবারে আসবো আমরা আমাদের যেটা আছে ভাষার বৈচিত্র্য বা উপভাষা। ভাষার বৈচিত্র্য বা উপভাষা, এই অংশটা। ভাষার উপভাষার বৈচিত্র্য, যেটা এখান থেকে আমাদের যেটা পড়তে হবে, প্রথমে সাধু চলিত রীতি কাকে বলে সেটা পড়তে হবে। আমরা জানি প্রত্যেকটা ভাষায় যে লিখিত গদ্য যেটাকে বলা হয়, সেটা হচ্ছে মূলত সাধু ভাষা, তাই না। যে লিখিত গদ্য যেটাকে বলা হয়, সেটা হচ্ছে মূলত সাধু ভাষা। আর বাংলা ভাষায় একটা লেখ্য ভাষা, যেটাতে আমরা বলছি যে সাধু ভাষার চলিত ভাষা, যেটাতে আমরা যেটাতে আমাদের কি হয়,
যে লিখিত রূপ, সাধু একটা ভাষা যেটাতে আমাদের লিখিত ভাষা, যেখান থেকে আমাদের তৎসম শব্দ আমরা ব্যবহার করি, ক্রিয়া পদ ব্যবহার করি, সর্বনাম এগুলো ব্যবহার করি, সমাসবদ্ধ পদগুলো বেশি করে ব্যবহার করি, সেই ভাষাগুলো। ঠিক আছে। আর একটা হচ্ছে যেখানে আমাদের বলা হয় যে গদ্য ভাষা, আমাদের যে লেখ্য ভাষা যেটা হয়, মূলত বাংলা ভাষার বৈচিত্র্য যদি আমরা দেখি, বাংলা ভাষার বৈচিত্র্য যদি আমরা দেখি, প্রথমেই যদি আমরা সাধু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো না। প্রথমে আমাদেরকে ভাষা বৈচিত্র্যটা দেখতে হবে। ভাষা বৈচিত্র্য যদি দেখি, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি না গদ্য, আর একটা হচ্ছে পদ্য। এই গদ্যটাই দুটো ভাবে লিখিত হয়, একটা হচ্ছে সাধু ভাষা, আর একটা হচ্ছে চলিত ভাষা। সাধু বললাম যে তৎসম শব্দের ব্যবহার বেশি হচ্ছে, ঠিক আছে, ক্রিয়াপদ সর্বনামের মানে যথার্থ ব্যবহার হচ্ছে, সেগুলোকে আমরা সাধু ভাষা বলবো। আর চলিত ভাষাতেও তাই, সেখানেও ব্যবহার, কিন্তু এটা আমাদের কথ্য ভাষা, আমরা যে ভাষায় কথা বলি সেটাই হচ্ছে আমাদের চলিত ভাষা, তাই না? পরবর্তীকালে চলিতটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। চলিতটাই আমাদের হ্রস্ব যে দীর্ঘ, এইগুলো তারতম্য খুব একটা হয় না, যেটা সাধু ভাষার ক্ষেত্রে হয়, যেটা চলিত ভাষার ক্ষেত্রে খুব একটা হয় না। আচ্ছা, এবার পদ্য ভাষাকে আবার তিনটে ভাগে ভাগ করি, যেটা হচ্ছে সাধু, চলিত, আর একটা হলো মিশ্র। সাধু, চলিত, আর একটা হচ্ছে মিশ্র। তো এই অংশে যেটা আমাদেরকে বেশি ভালো করে পড়তে হবে, এক হচ্ছে উপভাষা কাকে বলে। ফার্স্ট অফ অল, ভাষা যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি তাকে আমরা ভাষা বলি। উপভাষা হচ্ছে ভাষার অন্তর্গত এমন একটা রূপ যেটা বিভিন্ন অঞ্চলে প্রচলিত, এবং সেখানকার ভাষাগুলো আলাদা আলাদা, সেখানকার রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে সেখানকার ভাষাগুলো গড়ে উঠেছে। বিভিন্ন অঞ্চলে যে ভাষাগুলো আছে, এই কারণে আমরা আঞ্চলিক ভাষা বলে থাকি। ঠিক আছে, এক একটা অঞ্চলে এক এক রকম ভাষা গড়ে উঠেছে, তাই ভাষার সঙ্গে উপভাষার কিন্তু তফাৎ রয়েছে। উপভাষার মাধ্যমেই ভাষার সাথে যোগাযোগ হয়। ভাষা তো একটা সম্পূর্ণ ধারণা, তাই না? কিন্তু উপভাষা সেটা নয়। উপভাষা আঞ্চলিকতার গণ্ডিতে সীমাবদ্ধ, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে এটা, একটা নির্দিষ্ট গোষ্ঠীতে এটা কি বলবো, বিভক্ত। ঠিক আছে, যেখানে একটা সোশ্যাল ডায়ালেক্ট চলে, একটা সামাজিক উপভাষা চলে। আঞ্চলিক ভাষা যেটাকে আমরা বলি বিভিন্ন অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, রিজিওনাল ডায়ালেক্ট যেটাকে আমরা বলি সামাজিক উপভাষা। যেমন একজন সামাজিক উপভাষা কি রকম, একজন শ্রমিকের উপভাষা, তার ভাষাটা আলাদা হবে, আবার একজন শিক্ষক যিনি পড়াচ্ছেন তার ভাষাটা আলাদা হবে। ঠিক আছে, এটাকে বলা হয়। আর একটা হলো বিভাষা বলা হয়, বিভাষাটাকে বলা হয় আয়োডিয়ালেক্ট। আয়োডিয়ালেক্ট অর্থাৎ, বা আয়োডিয়ালেক্ট যেটাকে আমরা বলে থাকি, বা আইডিওলেক্ট যেটাকে বলে থাকি, যেটা হচ্ছে একটি অঞ্চলের একটা শ্রেণীর অন্তর্ভুক্ত ব্যবহারকারী উপভাষা ব্যবহার করছে, তার সঙ্গে অন্য ব্যক্তির ভাষার মধ্যে কিন্তু পার্থক্য দেখা যায়। অর্থাৎ রাঢ়ীর ভাষার যে ব্যবহারের যেমন ভাবে হচ্ছে, নিশ্চয়ই বঙ্গালী ভাষার ব্যবহার সেইভাবে হচ্ছে না। একটা বাংলাদেশের উপভাষা, একটা পশ্চিমবঙ্গের উপভাষা রাঢ়ীর, তাহলে দুটোর ব্যবহার একরকম হবে না, যেটাকে বলা হচ্ছে বিভাষা। তাহলে উপভাষাকে আমরা জানি তিনটে ভাগে ভাগ করা যায়। তাহলে উপভাষাকে তিনটে ভাগে ভাগ করা যায়, যেটাকে আমরা বলে থাকি, একটা হচ্ছে আঞ্চলিক, এক নম্বর আঞ্চলিক আলোচনা করলাম এগুলো। দুই নম্বর হচ্ছে সামাজিক, তিন নম্বর হচ্ছে বিভাষা। তিন নম্বর হচ্ছে বিভাষা। ওকে, তাহলে আমাদের যে উপভাষাগুলো রয়েছে, রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, এগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে রাঢ়ী ভাষার যে যে জায়গাগুলো পাওয়া যায় আমরা জানি, যে বীরভূম, বর্ধমান, তারপর এদিকে হচ্ছে যে কিছুটা অংশ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া বলা হয়, কিন্তু মেনলি এটা বীরভূম, বর্ধমান, বাঁকুড়া। আমরা যদি ভূগোল দেখি
তাহলে মুর্শিদাবাদ, এই সমস্ত উত্তর পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোতে রাঢ়ী পাওয়া যায়। ঠিক আছে, বর্ধমান, পূর্ব বাঁকুড়া, এই জায়গাগুলোতে রাঢ়ী ভাষা পাওয়া যায়। রাঢ়ীর যেটা অভিশ্রুতি আমরা পড়েছি এর আগে, ধ্বনি পরিবর্তন, তো অভিশ্রুতি যেটা আমরা পড়ছিলাম, যেমন হচ্ছে কইরা, করিয়া, করিয়া ছিল, তারপরে হচ্ছে কইরা, কইরা তো অপিনিহিতিতে হয়, আর অভিশ্রুতিতে হয় করে। এই যে করে, এই কোরের ভাষার এই যে বিবর্তন, এটা আমরা রাঢ়ীর মাধ্যমে দেখতে পাই। ঠিক আছে, স্বর সংগতিটা দেখতে পাই, যেমন ভিখারি থেকে ভিকিরি, অর্থাৎ পূর্ববর্তী হর্ষইয়ের প্রভাবে যেটা আ ছিল, পূর্ববর্তী স্বরের প্রভাবে আকারটা আবার ইকার হয়ে গেল স্বরসংগতিতে, তাই না, প্রগত স্বরসংগতি। এই যে ভাগগুলো রয়েছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রাঢ়ী ভাষাতে। কোথায় পাওয়া যাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। প্রথমেই আমি বললাম যে অভিশ্রুতির প্রাধান্য রয়েছে ধ্বনিগত বৈশিষ্ট্যতে, স্বরসংগতির প্রাধান্য রয়েছে ধ্বনিগত বৈশিষ্ট্যতে। নাসিক্যি ভবন, শতনাসিক্যি ভবন, এগুলো সবকটা আমি আগের দিন পড়িয়েছি বোঝানোর জন্য। চন্দ্র, চন্দ, চাঁদ, নাসিক্যি ভবন যেটাতে বলেই দিয়েছিলাম যে নাসিক্য শব্দের প্রাধান্য থাকবে, শতনাসিক্যিতে নাসিক্য বর্ণটা থাকবে না, কিন্তু উচ্চারণটা নাসিক্য বর্ণের মতো হবে, সেইগুলো। অঘোষ, কখনো কখনো শব্দের শেষে যে অঘোষ ধ্বনিটা রয়েছে, ঠিক আছে, ছাদ থেকে ছাদ, শাক থেকে শাক, যেটা অঘোষটা সঘোষে পরিণত হচ্ছে, এইগুলো। আর আমরা কারকের দিক থেকে যে তফাৎগুলো দেখতে পাবো, সেগুলো হচ্ছে যেমন কর্তৃকারক ছাড়া, যেমন কারকে হচ্ছে বহু বচন বিভক্তি যুক্ত হয়, ঠিক আছে, যেমন কর্তৃকারক ছাড়া অন্য কারকে বহু বচনে দের বিভক্তি যুক্ত হয়। আমাদের, কাদের, আমাদের কর্মকারকে ব্যবহার করা হচ্ছে, কর্তৃকারক বাদ দিয়ে হয়। যেমন গৌণ কর্ম সম্প্রদান, গৌণ কর্ম মানে কি, কাকে দিয়ে, এই সপ্তাহে আমি কারক করাবো বলে দেব, তখন কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাই, কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম, আর কাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে গৌণ কর্ম। সেখানে সম্প্রদান কারকে কে বিভক্তি, অধিকরণ কারকে এ তে, এটা আমি বলেছি। এইগুলো, এটা সাধারণত আমরা যখন আমাদের ব্যাকরণের জায়গাটা তৈরি হয়ে যাবে খুব ভালো মতো, তখন কিন্তু আমরা বুঝতে শিখে যাব। তাই ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত, এগুলো তো আমি ক্রিয়ার কালটা বর্ণনা করব, দেন এটা আমি করিয়ে দেব। বঙ্গালী ভাষা, বঙ্গালী ভাষা কোথায় পাওয়া যাচ্ছে, বঙ্গালী হচ্ছে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলোতে। এর প্রধান যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে শব্দের আদিতে যেটা হ আছে, সেটা অ, মানে হয়, আমরা যারা বাঙাল আর কি, হয় বলে না, দেখবে ওরা বলে অয়, মানে শব্দের আদিতে যেটা হ সেটা অতে উচ্চারিত হচ্ছে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বঙ্গালী ভাষায়। কর্তৃকারকে এ যুক্ত হয়, যেমন আমরা বলি না রাম খায়, ওরা বলে না, ওরা বলে রামে খায়, একার যুক্ত করে। এই যে একার, এ বিভক্তি যুক্ত হলো, কর্তৃকারকে এ বিভক্তি যুক্ত করে, এগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেমন হচ্ছে এরপরে আমরা আসছি বঙ্গালীতে। বঙ্গালীতে আরেকটা হচ্ছে যে কর্তৃকারক ছাড়া অন্য কারকে বহুবাচনে বিভক্তি হচ্ছে গো, যেমন তোমাগো, আমরা এর আগেরটা কি পড়লাম, রাঢ়ীতে হচ্ছে দের, আমাদের, তোমাদের, ওদের সেটা নয়। এটা হবে যেমন বলা যাবে যে গো মানে তোমাগো দেশে ভালো চাউল পাওয়া যায় না, তোমাগো মানে তোমাদের দেশে নয়, তোমাগো, এই যে গো শব্দটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যর মধ্যে পড়ছে। আবার অধিকরণ কারকে ত, নদী তো নাইতে যামু, মানে তে নয় ত, কোথায় যাবে, নদীতে নয়, নদী তো নাইতে যামু, ঠিক আছে, এইগুলো, এই ভাষাগুলো পড়তে হবে। একবার করে পড়ো, তারপর আমি বলে দেবো। এই যে রামে, গৌণ কর্মে, অধিকরণ কারকে, এগুলো বললাম। এটা পুরো একদম লাস্ট পেজটা রয়েছে, বারবার এগুলো পরীক্ষা দিলে হয়ে যাবে। বরেন্দ্রী উপভাষা, আমি কিন্তু এগুলো থেকেই প্রশ্ন দেব পরীক্ষাতে।
বরেন্দ্রী উপভাষাটা হচ্ছে উত্তরবঙ্গ, মালদা, দিনাজপুর, রাজশাহী, পাবনা এই জায়গাটা, মানে উত্তরবঙ্গ। অর্থাৎ আমাদের যেটা উত্তরের দিক, সেই জায়গা থেকে টুয়ার্ডস যেটা ওই যে ওদিকে বাংলাদেশে যেটা প্রবেশ করছে, যেটা হচ্ছে মূলত রাজশাহীটা হয় না, যেটা আহ মুর্শিদাবাদ টপকালে রাজশাহী হবে, ওই দিক থেকে ওই রংপুর এই যে সাইড গুলো হয়, পাবনা, দক্ষিণ দিনাজপুর, মালদা এগুলো তো আছেই, জলপাইগুড়ি, এই জায়গাগুলো বরেন্দ্রী ভাষা প্রযোজ্য। এখানে বর্গীয় জ, যেমন ওখানে যেমন বলেন, আমরা তো বলছি যেমন, ওরা হচ্ছে যেমন, ওখানে বর্গীয় জ এর গুরুত্ব, যেমন, এই যে যেমন, যেমন নয়, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে যেমন, বর্গীয় জ এর গুরুত্ব দেখা যায় ওটাতে, বর্গীয় জ এর গুরুত্ব। আর হলো বরেন্দ্রী, আর হচ্ছে ঝাড়খণ্ডী, যেটা হচ্ছে মানভূম, ধলভূম এই সমস্ত এলাকা, বাঁকুড়া, পুরুলিয়া এই এরিয়া গুলোতে, যেখানে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ। অল্প প্রাণ কোনটা ছিল? বর্গের প্রথম আর তৃতীয় ছিল, মহাপ্রাণ ছিল বর্গের দ্বিতীয় আর চতুর্থ। যেমন আমি যদি বলি দূর, দূর বলবে না, ঝাড়খণ্ডীতে বলবে হচ্ছে ধুর, ধুর, ঝাড়খণ্ডীতে বলবে ধুর, দূর ওরা বলে না, ধুর। অল্প প্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণে পরিণত হচ্ছে, এটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক। আর আছো, বট, মানে মিথ্যা কথা বটে, এই যে বট, আছো এই ধাতুগুলো রূপতাত্ত্বিকে এগুলোর ব্যবহার বেশি দেখা যায়, আছো, বট ধাতুর ব্যবহার লক্ষ্য করা যায়। একবার এগুলো পড়ো, যদি অসুবিধা হয় আমি আবার ফার্দার বলে দেবো, কোনো অসুবিধা হলে, কিন্তু একবার আগে পড়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কামরূপী, কামরূপী মানে রাজবংশী, যেটা বললাম জলপাইগুড়ি, রংপুর এই এলাকাগুলো। শ্রীহট্ট, যেটা ত্রিপুরা থেকে টুয়ার্ডস, মানে আমাদের দেশের মধ্যে ত্রিপুরা পড়েছে, ওদের দেশের বাংলাদেশের মধ্যে শ্রীহট্ট পড়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কামরূপী ভাষা। কামরূপী ভাষায় ও কখনো কখনো উ, মানে আমরা তো বলি কোনটি, তাই তো, কোনটি বলি তো, কোন, ওরা বলে কোন, কোন, হস্য উচ্চারণ করে, ওটা হস্যকার রূপে উচ্চারিত হয়। আর উত্তম পুরুষের এক বচনের সর্বনাম মুই, হাম এইগুলো, মানে উত্তম পুরুষ কোনটা? আমি তো। এক বচনের সর্বনাম কি হবে? আমি। আমিটা কি হয়ে যাবে? আমি কোনো কাজ মানে আমি কাজটা করব না তো, মুই ওটা হয়ে যাবে মুই। আমি থেকে মুই, হাম এইগুলো, ঠিক আছে। তাহলে উত্তম পুরুষ মানে হচ্ছে আমি, এর এক বচনের সর্বনাম পদ, এক বচন মানে আমি, আমরা নয়, আমি, আমির যে সর্বনাম পদ, অর্থাৎ আমি তো সর্বনাম, তো এটা কি হচ্ছে? মুই, হাম এইগুলো ব্যবহার হচ্ছে। তাহলে এগুলো পড়বে, চলিত গদ্য এগুলো ভালো করে দেখবে। মোট কথা রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী একদম সহজ, শুধু একটু কারকটা ভালো করে পড়িয়ে দিতে হবে, তবেই বোঝা যাবে ওটা, কারকটা ভালো করে পড়লে। আর সাধু, চলিত এতগুলো ভাগ রয়েছে, আর এই চ্যাপ্টারে কিছু নেই, এটা শেষ। সাধু আর চলিত মূলত ওই ক্রিয়া, আর যেটা আমি বললাম যে উপভাষাকে তিনটে ভাগে ভাগ করা যায়, আঞ্চলিক উপভাষা, সামাজিক উপভাষা আর বিভাষা, কোনটা কোনটা, এই সংজ্ঞাটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে? বলেই দিয়েছি তিনটে সংজ্ঞা, ভালো করে একবার টেক্সটটা দেখো, পেয়ে যাবে। আমি একদম পুরো রেকর্ডিং করে আর এটা সমেত দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, পড়া করো, তারপরে বলে দেবো আবার। নেক্সট দিনকে সাহিত্যের রূপরীতি পুরোটা শেষ করব, তাহলে ক্লাস 11-এর ভাষার অংশটা পুরোটা কমপ্লিট হলো। পুরোটা পড়ো, যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো।